স্বনামধন্য প্রতিষ্ঠান তথা শৈশবাড়ির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অধুনা সরকারি ঘোষণাকৃত যারা আমাদের ছাত্রী আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ মুহূর্তকাল তথা করোনাকাল এই টাইমের কে সামনে রেখে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছেন তার অনুকূলে আমরা চেষ্টা করব ছাত্রীদের সান্নিধ্যে যাওয়ার জন্য। অনেক দিন ধরেই আমরা ক্লাসের সাথে সম্পৃক্ত না, আমরা বিভিন্নজন শিক্ষক, ছাত্রী, অভিভাবক বিভিন্নভাবে আমরা চিন্তিত। চিন্তাকে নিরসনের কল্পে সরকার যে ব্যবস্থা করেছেন তথা অনলাইন ক্লাস, যদিও নতুন ডিজাইন, নতুন রূপ, নতুন অবয়ব, আমরা চেষ্টা করব মেয়েদেরকে যেন সামনে থাকে সেই রকম একটা পরিবেশ তৈরি করার জন্য। যাই হোক, সেই পরিবেশের প্রতিফলন অনলাইন ক্লাস। আমরা অর্থনৈতিক ক্লাসের আমরা এই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক তোমাদের বহুদিনের দূরে থাকাকে কাছে আনার জন্য আমরা ক্লাস শুরু করতে চাই। অর্থনীতি নিয়েই আমরা দু চারটি কথা বলবো, আমরা একটা ক্লাসের সূচনা করতে চাই। আমরা জানি যে অর্থনীতি একটা খুব সুন্দর সাবজেক্ট, যেটাকে আমরা রয়্যাল সাবজেক্ট হিসেবে জানি। এটাকে আমরা তুলনা করতে পারবো রয়্যাল সাবজেক্টের যেগুলি ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স, এগুলি প্যারালেল সাবজেক্ট, সেই জন্যই এর নাম রয়্যাল সাবজেক্ট। যাই হোক, আমরা অর্থনীতির যে সারাংশ, একেবারে সারবস্তু, যদি কেউ এটাকে জটিল মনে করে, আমাদের স্যারেরা যেভাবে আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, তারা প্রথমেই বলেছেন যে 2টা চ্যাপ্টার অর্থনীতিতে যারা জানবে, মূলত অর্থনীতি তারা অর্ধেক জানবে। আমি সেই 2 চ্যাপ্টারের 1 চ্যাপ্টার থেকেই শুরু করতে চাই। প্রথমে মনে হয় তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমরা কোনটা শুরু করতে চাই। চাহিদা যোগান। আর আমরা 2টাতে একবারে শুরু করতে পারবো, আমরা চাহিদাই দিয়েই শুরু করতে চাই। আমরা জানি এখানে একটা প্রশ্ন আমরা সামনে নিয়ে এগোতে চাই, সেটা হলো এখানে প্রশ্ন আছে চাহিদা, যার ইংরেজি হইল ডিমান্ড। ডিমান্ডের বহুবিধ অর্থ আছে। চাহিদা, ডিমান্ড বলতে আমরা বুঝি, এখন আমরা গ্রাম অঞ্চলে বাংলাদেশ, চাহিদা বলতে বুঝি, ডিমান্ড বলতে জানে চাহিদা অনেকেই বুঝবো না, কিন্তু গ্রামের ভাষা মতে, গ্রামের যে আমরা পারিপার্শ্বিক অবস্থায় চলি, ডিমান্ড কিন্তু অনেকেই বুঝে, যারা অশিক্ষিত তারাও। ডিমান্ড কি? অনেকে বলে বিয়ে শাদিতে যে টাকা পয়সা লেনদেন হয়, এটার নাম হলো ডিমান্ড। এটাও আমরা ডিমান্ড ধরতে পারি, কিন্তু বাস্তবে ডিমান্ড, অর্থনীতির ডিমান্ড, চাহিদা, এটার একটা বিরাট তাৎপর্যপূর্ণ মানে আছে। যদি এইটাকে আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাইলে আমরা সোজাসুজি এইরকমভাবে বলতে পারবো, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। আমরা এখানে সামনে 3টা প্রশ্ন রাখতে চাই। চাহিদা বিধি কি? চাহিদা কি? চাহিদা বিধি কি? চাহিদা সূচি থেকে চাহিদার অঙ্ক। আমরা চাহিদা যদি পড়তে যাই আরও অনেকক্ষণ আমরা বলতে পারবো। সেই হিসাবে চাহিদার সংজ্ঞা দিয়ে আমরা, যেহেতু 3টা প্রশ্নই আমরা সংক্ষেপভাবে আপাতত শেষ করতে চাই। চাহিদা কি আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এইভাবে বলবো, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা যে পরিমাণ ক্রয় করতে বা সেবা ক্রয় করতে ইচ্ছুক, তাকে এই সোজা সাপটা আমরা চাহিদা বলে অভিহিত করতে পারি। এখন এটাকে
আরও যারা বুদ্ধা অর্থনীতির উপর অর্থনীতিবিদ বিভিন্ন জনে বিভিন্ন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা বইয়ের ভিতরে সেই সংজ্ঞাগুলি আছে, আমরা জেনে সেই সংজ্ঞাগুলি আত্মস্থ করার চেষ্টা করি। তার মধ্যে আমরা দু একজনের সংজ্ঞা আমরা বলতেও পারি। যেমন সংজ্ঞা দিচ্ছেন বেনহাম অর্থনীতিবিদ, এবং সংজ্ঞা দিচ্ছেন অধ্যাপক পেনশনের ভাষায় যদি আমরা বলতে চাই, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখনই তাকে আমরা চাহিদা বলে অভিহিত করব। বেনহামের মতে কি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা নির্দিষ্ট দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে আমরা চাহিদা বলব। ইন জেনারেলি আমরা যে সংজ্ঞাটার সামনে আনছি এটি হবে সবার গ্রহণযোগ্য সংজ্ঞা। সবার সংজ্ঞাকে আমরা একত্র করে এইটাই নিয়ে আসছি। সেটা হলো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময় একজন নির্দিষ্ট লোক বা ব্যক্তি যে পরিমাণ জিনিস ক্রয় করতে চায়, আমরা চাহিদার সংজ্ঞা এখানেই শেষ করলাম। এরপরে যদি আমরা বলি চাহিদা বিধি কি? চাহিদা বিধি বলতে আমরা বুঝব চাহিদা বিধির যদি আমি ইংরেজিটা লিখি তাইলে আমরা এইভাবে লিখতে পারবো, ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড বিধি, চাহিদা বিধি। এখন যদি বিধিটার মানে আমরা জানি, এটাকে এক কথায় আমরা অনেকগুলি বাংলা লিখতে পারবো। চাহিদার বিধি, চাহিদার আইন, চাহিদার রীতি, চাহিদার রীতিনীতি, চাহিদার পর্যালোচনা। এতগুলি বিষয় আমরা সামনে রাখতে পারব। বিধি কি আমরা যদি বাংলায় ভালো জানি, আমাদের স্যার যখন আমরা ইকোনমিক্সে ভর্তি হইবার গেলাম, শুধু একটা ইন্টারভিউ, তুমি বাংলায় কেমন, বাংলায় মার্ক দেখলেন। অনেকগুলি মানে জানতে হবে। বিধি হইল বিধি, তোমরা যদি সামনাসামনি থাকতো আমরা প্রশ্ন করতে পারতাম। বিধি হইল আমরা অনেক কথার মাঝে, আমরা যদি বাংলা হিন্দি অন্যান্য সিনেমা দেখে থাকি, আন্ধা কানুন আমরা সিনেমা দেখছি অনেকেই, ওই কানুন আর বিধি কিন্তু একটাই। কানুন হইল ল, তাইলে বিধির আইনটাই এইটাই। তাইলে আমরা যদি একটা জিনিস জানি যে চাহিদার মানে কি, চাহিদা বিধির মানে কি, চাহিদা বিধি হইল চাহিদার আইন, চাহিদার রীতিনীতি, চাহিদার পর্যালোচনা, চাহিদার দিক নির্দেশনা। আমরা যদি পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়ে বিশ্লেষণ করতে চাই আমরা এইভাবে বলতে পারব। এই দেখো, অন্যান্য অবস্থা স্থির থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমে, আর যদি দ্রব্যের দাম কমে তাহলে চাহিদা বাড়ে। এই যে রীতি, এই যে নীতি, এই যে বিশ্লেষণ, এই যে পর্যালোচনা, এরই নাম চাহিদা বিধি। আশা করি আমরা সবাই এই জিনিসটা বুঝতে পারবো। আমি যদি এটাকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে আমরা বিষয়টা এইভাবে লিখতে পারব। আমরা এইভাবে লিখতে পারবো কি, ডি কিউ, কিউ ডি,
কিউটি হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড। কিউটি হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড, ফাংশন অফ পি। আমরা যে সংজ্ঞা পাইছি এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো চাহিদা দাম যদি বাড়ে, এই যে এটাই দাম বাড়লো, আমরা সোজা সাজি সোজা একটা মার্কিং করলাম, দাম বাড়লো, তাইলে আমরা জানি যে জিনিসের চাহিদা কমে যাবে, একটা মার্কিং। আবার দাম কমলো, চাহিদা বাইরে যাবে। এই যে বিশ্লেষণ, এই যে নীতি, এই যে রীতি, এটার নামই চাহিদা বিধি। আমরা এখানের সিম্বলগুলির মানে জানতে পারবো এইভাবে। কি কিউডি মানে কি? কিউডি হইল কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড। পি হইল প্রাইস, পি হইল প্রাইস, প্রাইস অফ গুডস। আর এফ হইল তোমার ফাংশন, ফাংশন, ফাংশন মানে অপেক্ষক। এই FUN SION, এটা হলো অপেক্ষক। অপেক্ষক হইল অপেক্ষা করা। কি আমরা কলেজে যাই, আমি খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব, কারণ আমি এখান থেকে দেখাবো যে চাহিদা সূচি থেকে কিভাবে রেখা অঙ্কন করা যায়। এই লাইনটা ধরতে বলে লাইনে যত বিশ্লেষণ আছে আমরা অর্ধেক জানতে পারব। ফাংশন হলো তোমার অপেক্ষক, মানে অপেক্ষা করা। আমরা যদি আরো উদাহরণ দিয়ে বিশ্লেষণ করতে চাই, যুথি-বিথি একসাথে স্কুলে যায়, অপেক্ষক হলো অপেক্ষা করা। একজনের বাড়ি কলেজের প্রতিষ্ঠানের কাছে, আরেকজনের বাড়ি দূরে। তো যুথি-বিথিরে বলে তুই যখন যাইবি আমারে লইয়া যাবি গিয়ে, এর নাম হলো অপেক্ষক বা ফাংশন বা অপেক্ষা করা। এই তিনটা শব্দ যদি বুঝি তাইলে আমরা চাহিদা বিধি কি, চাহিদা বিধির বিশ্লেষণ কি, চাহিদা বিধির তাৎপর্য কি, সেটা সম্পূর্ণ আমরা বুঝতে পারি। আশা করি চাহিদা এবং চাহিদা বিধি সম্পর্কে যতটুকু জানলাম বইয়ের ভিতর থেকে, বিভিন্ন বইয়ের ভিতর থেকে বিশ্লেষণ জেনে আমাদের মনে হয় আরো পরিপূর্ণতা আসবে। তাহলে দুইটা শেষ হইল। এখন আমরা দেখব যে চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়, এটুকু আমরা শেষ করলাম। তো এখন চাহিদা সূচি, আমি বাম পাশে একটা সূচি লক্ষ্য করছি, এইটাই চাহিদা সূচি। এবং চাহিদা সূচি কিভাবে হবে আমরা এর স্বরূপ, এর বিশ্লেষণ, এর আইন, এর ফর্মুলা আমরা আগেই দেখে আসছি। কি আমরা জানি যে QD ইজ ইকুয়াল টু ফাংশন অফ P। কি আমরা যদি প্রশ্ন করি কি QD, এই QD ইজ ইকুয়াল টু ফাংশন অফ P। দাম বাড়ে আমরা দেখছি চাহিদা কমে, দাম কমে চাহিদা বাড়ে। ঠিক এই বিশ্লেষণে আমরা এই সূচিটা তৈরি করছি, এটার নাম হলো চাহিদা সূচি। আমরা লিখেছি এই পাশে দাম, চাহিদার পরিমাণ, বিন্দু এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আমরা তিনটা বিন্দুই নিছি। এইখান থেকে আমরা যদি অঙ্কন করতে চাই, সোজা সূচি আমরা নিছি। যখন দাম বেশি অ্যাকর্ডিং টু ল অফ ডিমান্ড, কি অ্যাকর্ডিং টু ল অফ ডিমান্ড, চাহিদা বিধি। কি দাম যখন বেশি চাহিদা কম,
দাম যখন বেশি চাহিদা কম। দাম যখন কমছে 8 থেকে 6 টাকা হয়েছে, এটা কিন্তু টাকা, এটা টাকা, এইটা টাকা, এইটা টাকা, তখন পরিমাণ বাড়ছে। আর এটা হলো একক, এটা হলো একক, এখানে একক কেজি হইতে পারে, পাউন্ড হইতে পারে, এরকম হইতে পারে, এটা হলো একক। তাইলে দাম যখন বেশি ছিল তখন চাহিদা কম, দাম যখন কমছে তখন চাহিদা বাড়ছে। কোন ফর্মুলা? QD ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, QD ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, যেটা একেবারে সারা জীবনের জন্য ফর্মুলা। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা যেমন সারা জীবন মনে রাখি, ঠিক চাহিদার বিধিরও এই ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটা আমরা সারা জীবন মনে রাখব, সবসময় এটা আমাদের কাজে লাগবে। এবং এই ফর্মুলা অনুযায়ী এই সূচিটা আমরা তৈরি করছি। এখন আমরা দেখব এই সূচি থেকে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করব। আমি একটা চিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করতে হবে। যারাই যাবত সায়েন্স, আর্টস, কমার্স যেই ক্লাসেই আমরা পড়ে থাকি না কেন, লেখচিত্র সম্পর্কে আমাদের কিন্তু ধারণা আছে। লেখচিত্র, সেই লেখচিত্রের একটা পোরশন আমি অঙ্কন করে এই যে বিশ্লেষণ, এই যে সূচি, এটা আমরা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করলেই আমরা গোল পয়েন্ট অর্থাৎ নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারব। আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি আমরা সেই গন্তব্যে পৌঁছবো। আমি কি করলাম? লেখচিত্রের একটা পার্ট অঙ্কন করলাম। এটা হলো পি, এই লাইনটা হলো পি অর্থাৎ দাম, বুঝতে পারবো? আর এটা হলো ডি, এটা হলো চাহিদা, এটা হলো চাহিদা। এইটা হলো কি আমরা জানি। এর পিছনে আমরা যদি ওই ক্লাস 7, 8 বিশ্লেষণ করে থাকি, সেই জন্য আমি বলবো এটা আমরা ফার্স্ট কোয়াড্র্যান্ট, লেখচিত্রের ফার্স্ট, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এইটা ফোর্থ কোয়াড্র্যান্ট। আর অর্থনীতির চিত্রের বেলায় সারা জীবন ফার্স্ট কোয়াড্র্যান্ট অঙ্কন করব। এই জিনিসটাও আমরা সবাইকে স্মরণ রাখার জন্য অনুরোধ করব। এইটুকু আমাদের আপাতত লাগছে না, আমরা শুধু ফার্স্ট কোয়াড্র্যান্ট অঙ্কন করব, যেটার প্রতিফলন নিতে। তাইলে আমরা জানি যে লেখচিত্রের নির্ধারিত ফর্ম আছে, পাতা আছে, প্রতি 5 ঘর অন্তর অন্তর একটা করে দাগ আছে। জানি আমরা এই ঘরের ভিতরে 5টা ঘর, সবাই জানি, সবাই এই কাজটা করে আসছে, এই অঙ্ক পাস করে আসছে। এইখানে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে, এইভাবে দাগ আছে। আমরা যেহেতু কয়টা নিছি? 3টা, আমরা 3টাই নেব, 3টাই নেব, বেশি নেব না। এখানে 3টাই নেব লেখচিত্র অঙ্কন করার স্বার্থে। তাহলে একটু বড় করেই নিলাম। এখানে 1, 2, এই 3, এখানেও আমরা 3টা ভাগ করলাম, 1, 2, 3। দামের বেলায় কি কি আছে? দামের বেলায় দেখবো, দামের লাইন আপগুলি দেখা যাব যে 8, 6, 4। কত? 8, 6, 4। তাইলে আমরা পার্থক্য দেখলাম। 8-এর সাথে 6-এর পার্থক্য কত? 2। 6-এর সাথে 4 বাদ দিলে কত? যেহেতু পার্থক্য সমান, অতএব 5 ঘর অন্তর অন্তর যদি আমরা এই সংখ্যাগুলি প্রতিস্থাপন করি,
অঙ্কের ভাষার মতে আমাদের কোনো সমস্যা হবে না। অতএব আমরা সংখ্যাগুলি এখানে প্রতিস্থাপন করলাম। কি প্রথমটাই আমরা দামের লাইন 4, 6, 8, যেহেতু আমরা এদিক থেকে 4, তাইলে 10 ঘর সমান 6 আর 15 ঘর সমান কত? 8 হবে। এইটা শেষ করলাম। তারপরে কি চাহিদার পরিমাণ, কি কি সংখ্যা আছে? 4, 8, 12। 8-এর সাথে 4-এর পার্থক্য কত? 4। 12-র সাথে 8-এর পার্থক্য কত? 4। এখানেও আমরা এই প্রতি 5 ঘর অন্তর অন্তর যদি এই সংখ্যাগুলি প্রতিস্থাপন করি বা লিখি আমাদের কোনো সমস্যা। তাহলে আমরা সংখ্যাগুলি লিখে ফেলাই যাই 4, 8, 12। এখানে ও তো হইল কি, ও সম্পর্কে আমরা অনেকেরই প্রশ্ন করতে ভুল করে। ও মূলত হইল অরিজিন। ও কি? ও হইল অরিজিন। এটা অনেক আগে আমরা পড়ে আসছি, এখন অনেকেই ভুলে গেছে। অরিজিন মানে মূল বিন্দু। এইটাই কম সংখ্যা থেকে শুরু হবে, কম সংখ্যা থেকে এদিকে বেশি শুরু হবে। তাইলে আমরা সংখ্যাগুলি পাইছি কি? 4, এই যে 4, তারপরে 8, তারপর কত? এই 12, এই 12। এখন যেহেতু বিন্দুর কথা বলছে, বিন্দুর সাথে বইয়ের পড়া পড়লেই হবে না। বইয়ের পড়া যদি আমরা বুঝতে চাই তাহলে গাইডলাইন লাগবে। গাইডলাইন নিতে হলে শিক্ষকের পরামর্শ নিতে হবে। এখানে স্থানাঙ্কর কথা বলা হয়েছে। স্থানাঙ্ক মানে এক্স ওয়াইয়ের মান। আর এইখানে হইল তোমার এইটা এক্স, এইটা এক্স এর মান। আর এইদিকে যদি কিছু যায় এটা হইল ওয়াইয়ের মান। তাহলে এক্স কত? এক্স হইল ডি আর ওয়াই হইল পি। তাহলে এক্স ওয়াই, এখানে যদি আমরা এক্স ওয়াই মিল করতে চাই, যেহেতু এখানে এক্স ওয়াই নাই, তাহলে ডিপি সাব বাই করতে হবে। ডিপি, যেই এক্স ওয়াই সেই ডিপি। তাইলে প্রথম স্থানাঙ্কটা কি হবে? এক্স এবং ওয়াই এর মানটা কি হবে? আমরা কিন্তু সূচক রেখে দিছি, খালি লিখব। তাইলে আমাদের অঙ্ক এবং চিত্র সব শেষ হয়ে যাবে। কি লিখব? এক্স ওয়াই। এই যে এইখানে আমি ব্র্যাকেট দিয়ে দিই, তোমরা শুধু এক্স ওয়াই এর মানটা লেখো ওই জায়গায়। তাইলে আমরা চিত্র সাজানো 2 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার যদি আমরা বুঝি। আর এইভাবে যদি অঙ্ক করি, তোমরা যদি ইকোনমিক্স নেই, ইকোনমিক্সে এমএসসি করো, এরপরেও ডিগ্রি করো, এই লাইনের পরে আর লাইন নাই, এইটাই শেষ করো। ওই গোড়া গোড়া যাও, এই পড়াই করতে হবে। অতএব আমরা গোড়ার থেকেই মূল লাইনের দিকে অগ্রসর হই, এটাই মনে হয় আমাদের জন্য শ্রেয় হবে। যাই হোক, তাহলে এখানে এক্স ওয়াই কি? এটা হলো এক্স, এই যে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাইলে 4, বুঝতে পারছি? 4, 8। তাইলে এরপরে কোনটা? 8, 6। এটা কিন্তু বইয়ের ভিতরে নাই, তোমাদের বইয়ের ভিতরে এরকম নাই। কিন্তু আমরা একেবারে টু দি পয়েন্ট, মানে এর উপরে আর অঙ্ক হইতে পারে না। কোনো টিচার এটাকে ভুল ধরার কোনো ক্ষমতা নাই, শুধু এটুকু জানবা। তাইলে এখানে আমরা লিখব 6, তারপরে কি 12, এরপর হলো 4। এই স্থানাঙ্ক আমরা এখন স্থানাঙ্কগুলি যে আমরা ওই জায়গায় বসাই দিই, আমরা নির্ধারিত ওই যে আমরা যে প্রশ্ন ছিল যোগান বিধি থেকে, যোগান বিধির একটি সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, এইটা আমরা নির্ধারিত ভাবে বের করতে পারবো বা অঙ্কন করতে পারবো। দেখি তাহলে কি প্রথম স্থানাঙ্ক 4, 8। এক্স কত? আমরা কিন্তু এখানে কোনো মুখস্থের বিষয় নাই, জানা বুঝা এবং সেই অনুযায়ী কাজ করা। 4, এক্স হলো 4 ধরলাম কিন্তু আমরা এখানে। আর ওয়াই কত? ওয়াই 8। এইটা হইল এই পয়েন্ট। এখান থেকে এটা আমরা এমনভাবে এদিকে যাব যেন 8-এর ঘর
অতিক্রম না করে। অবশ্য আমার একটু আমি সমস্যা নাই, আমি আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আমরা স্কেল ইউজ করতেছি না, স্কেল ইউজ করলে পরে আরও এই যে একটা পয়েন্ট পাইছি, এই পয়েন্টের নাম হলো এ পয়েন্ট। এই পয়েন্টের নাম হবে 48। কি 48? এই যে পাইছি, এই যে এই পয়েন্ট পাইলাম, পয়েন্টও পাইলাম, মানও লিখলাম, প্রতিস্থাপনও করলাম। আর দুইটা মান যদি আমরা কোনো মতো বের করতে পারি তা আমরা এক্ষুনি 1 মিনিটের মধ্যে আমাদের এই চিত্র অঙ্কন। তারপরটা কি 8 6 কত, এক্স কত 8 পাইছি, মনে হয় আমরা বুঝতে পারছি 8 এবং 6। তাইলে আমি এই দিক থেকে আমরা ওপর দিক করতে পারতেছি না, তাহলে 6 থেকে এমনভাবে যাব যেন এইটার ঘর অতিক্রম না করে। কত হইল? এই যে পয়েন্ট পেলাম 6 এবং 8। পয়েন্ট কত? এটা পয়েন্টের নাম বি। এই যে এখানে মার্কিং করলাম, আমরা 2 পয়েন্ট পাইছি এবং এই অঙ্কটা হয়েছে অথবা হয় নাই। আমরা টান দিয়ে যদি স্ট্রেট লাইন পাই তাহলে বুঝতে পারবো যে 100 হয়েছে। এনে আর কোনো যাওয়ার কোনো ক্ষমতা নাই, ডাইন এবং বাম সমান সমান হবে। আরেকটা পয়েন্ট কি 12 12 এবং 4। এক্স হলো 12, ওয়াই হলো 4। আমার মনে হয় তোমরা বলতে পারবা এই যে 12 এবং 4 আমরা এমনভাবে আসবো যেন 12-এর ঘর অতিক্রম না করে। কত? 12 এবং 4। এবং পয়েন্ট কত? পয়েন্ট হলো সি। কি সি? তাইলে এ বি সি পাইলাম। আমার কাছে তো স্কেল নাই, আমি হাত দিয়েই চেষ্টা করব যে এটা সোজা হয় কি না। তাইলে আমি রেখাটা টানি, আমার মনে হয় সোজা না হইলে ওটা সোজা করতেই হবে এনি হাউ, এবং সোজা হবেই। কোনো হ্যাভ দার নো অল্টারনেটিভস বিসাইড দিস, মানে এই ফর্মুলাতে সোজা হইতো। আমরা চেষ্টা করি আঁকাইয়া এই যে রেখা টান দেই, দেখো তো এই যে রেখা, এই রেখাই হলো DD1। কি DD1 ডিমান্ড কার্ভ। DD1 হলো তোমার ডিমান্ড কার্ভ। DD1 ইংরেজিটাকে শিখব, কারণ ইংরেজি থাকবেই, সারা জীবন ইংরেজি কিছু কিছু থাকবেই। এটার ইংরেজি হলো ডিমান্ড কার্ভ। CURV বাংলা হলো চাহিদা রেখা। তাইলে যে প্রশ্ন ছিল আমাদের বোর্ডে, চাহিদা কি, আমরা চেষ্টা করছি সংজ্ঞা দেওয়ার জন্য। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ। চাহিদা বিধি কি তারও সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি, এবং চাহিদা বিধি মোতাবেক সেই সূচি থেকে কিভাবে রেখা অঙ্কন করা যায় আমরা দিস ওয়েতে যদি অগ্রসর হই, তাইলে আমরা ফিনিশিংয়ে যায় এইভাবে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এখানে আমরা চাহিদা রেখা OD, এটা হলো OX মূলত, এই OX, এইটা হইল OY, এটা কিন্তু মূলত D মূলত P নির্দেশ করে। আমরা এইভাবে প্রতিটা জায়গায় স্থানাঙ্ক বের করে 3টে মান নিয়ে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, এই রেখাই হইল তোমার নির্ধারিত চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। আশা করি এখান থেকে আরো প্রশ্ন হইতে পারে। এইরকম আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে শিখব। প্রশ্ন মধ্যে লিখে দিত কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তো কাল্পনিক সূচি তো ওনারা লিখে দেয় নাই, তুমি ইচ্ছা করলে এই সূচিটাই
খাতার ভিতরে লেখা সূচি, অথবা তারা দিয়ে দিতে পারে যে নিম্নোক্ত সমীকরণ থেকে। আমার মনে হয় এই সূচি বাদেও যত রঙের সূচি আছে আমরা এই সূচি থেকে এই রেখা অঙ্কন করে আমাদের এই অর্থনীতির মানে জটিল চ্যাপ্টারের সহজভাবে আমরা এই প্রশ্নটার সমাধান করব। সবাইকে ধন্যবাদ।